একটা সময় আমরা দেখলাম যে এনসিপি নেতৃবৃন্দরাই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছে। আমি দেখি রাশেদ খান কি বলেন। রাশেদ খান, দেখেন উনি আমাকে একটা কথা বলেছিলেন, সেটা একটু মনোবৈকল্যটা বলে তারপরে যাবেন। না, এই প্রসঙ্গটা এখানে আলোচনা এসেছিল, যে কারণে ওই শব্দটা আমি এখান থেকেই মানে আলোচনার মধ্যে এনেছি। আচ্ছা, উনি বলছিলেন, আমি বলেছিলাম যে হয়তো জামাতের যে সিলেবাস বা শিবিরের যে সিলেবাস, সেখানে হয়তো আপনার এই কবিতা বা রবীন্দ্রনাথের যে কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতা, এগুলো হয়তো নাই। উনি বিষয়টা ওনার মতো করে বিশ্লেষণ করলেন। দেখেন উনি কিন্তু জামাত করেন না, উনি কিন্তু জামাত করেন না, কিন্তু জামাতের একজন প্রতিনিধি যেভাবে টকশোতে বক্তব্য দেয় তার থেকে উনি ভালো পারফরমেন্স করছেন। আমি তো জামাতের অনেকের সাথে টকশোতে বসেছি, তাই না? উনি কিন্তু তার থেকে মানে ভালো পারফর্ম করছেন, আইনজীবী, সেজন্য তো বলতেছি। অর্থাৎ উনি জামাত করেন না, তারপরে উনি জামাতের মানে দায়িত্ব নিয়ে কিন্তু প্রত্যেকটা বিষয় নোট করছেন এবং উত্তর দিচ্ছেন। আচ্ছা, উনি যে নারীদের কথা বললেন, শোনেন শেষ করি। প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করলে তো আমার উনাদের কি পার্সপেক্টিভ, আমার কি পার্সপেক্টিভ, এটা তো বলতেই হবে। জামাত নারীদেরকে, আমি একটু শেষ করি আমার মত করে। বিএনপির ভালো জিজ্ঞেস করেন, আমি সেটাও বলবো। জামাত নারীদেরকে কতটুকু সম্মান করে, আমি বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম দেখেছিলাম, যেখানে আমাদের হুমায়রা আপাও ছিলেন। আমি দেখলাম যে সিঁড়িতে কয়েকজন নারী বসে আছে এবং তিনিও সিঁড়িতে বসেছিলেন, আর জামাতের নেতারা, অন্যান্য নেতারা সবাই দাঁড়িয়ে আছে। তো মসজিদের সিঁড়িতে আপনারা মানে প্রোগ্রাম করছেন, এর আগে আমরা শুনেছি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে নারী নেতৃত্ব হারাম। এবং কয়েকদিন আগে দেখলাম যে তারা আরেকটা প্রোগ্রাম করলো পুরানো পল্টন পানির ট্যাঙ্কির সামনে, এবং ওইখানকার একটা রেস্টুরেন্টে আমি ছিলাম, আমি যে কারণে প্রোগ্রামটা দেখার আমার সৌভাগ্য হয়েছে। ওই প্রোগ্রাম থেকেই জামাতের আমির আর একটা নতুন বিপ্লবের আহ্বান করেছেন। সৌভাগ্য হয়েছে কেন বললাম, যে নতুন একটা বিপ্লবের আহ্বান করেছেন এবং সেই প্রোগ্রামে মাত্র 3 থেকে 4 হাজার মানুষ ছিল, মানে একটা পথসভা থেকে তিনি বিপ্লবের আহ্বান করেছেন। দেখেন সেখানেও দেখলাম এনসিপির যে সকল নারী নেত্রীরা গিয়েছিলেন তারা অনেকে নন হিজাবি, আবার জামাতের যারা এমপিরা বা অন্যান্য দলের যারা রয়েছে সেখানে, জামাতের নেতৃত্বাধীন অন্যান্য দলের, তারাও তো অধিকাংশ ইসলামিক দলই। আমিও 18 দিন পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। মানসিক বৈকল্য বলেন আর মানসিক অস্থিরতা বলেন, এটা আমারও হয়েছিল, স্বাভাবিক। এরপরে একটা সময় রেস্ট নিতে হয়, সেই রেস্ট যারা পায় না বা নেয় না তারা আসলে আরও বিপদের মুখোমুখি হয়। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে জামাতের যে সর্বশেষ আরেকটি নতুন বিপ্লবের ডাকের যে সমাবেশটা, ওই সমাবেশে আমি দেখেছি যে এনসিপির নারী নেত্রীরাও ছিল এবং সেখানে কেউ হিজাবি, কেউ নন হিজাবি। তো আমার প্রশ্ন হলো যে জামাত ইসলাম অতীতে বলেছে নারী নেতৃত্ব হারাম, এবং তাদের জোটে অনেক দল আছে যারাও আসলে নারী নেতৃত্বকে হারাম মনে করে, তারা আবার নন হিজাবি নারী নেতৃত্বদেরকে নিজেদের সামনে, মানে নিজেরা আসলে আপার হাউজে আর নারীদেরকে লোয়ার হাউজে দিয়ে দিল। তো এইটা কিভাবে অ্যাকসেপ্ট করলো? দেখেন জামাত ইসলাম তো তারা বিদেশিদের সাথে বৈঠক করে বলে শরিয়া আইন চায় না, এবং তারা সংসদে বলে শরিয়া আইন চায়। এই মুনাফিকি আচরণ। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু যারা কাফের তাদের থেকে যারা মুনাফিক তাদেরকে বেশি অপছন্দ করতেন। আজকের বাংলাদেশে জামাত ইসলাম ইসলামের নাম ভাঙিয়ে যেভাবে মুনাফিকি করছে, এটাকে আপনি মুনাফিকি বলবেন না? ক্ষমতার জন্য বিদেশিদের সাথে বৈঠক করে আপনি বলছেন আমি কোথায় বলেছি আমি শরিয়া আইন চাই, অথচ আপনার গঠনতন্ত্রে কিন্তু শরিয়া আইন উল্লেখ করা আছে। আপনার নামের সাথে কিন্তু আপনি একটা ইসলামিক দল, ইসলাম নামটা আপনি লাগিয়েছেন। তার মানে কি আপনি জনগণের সাথে মুনাফিকি করছেন না? এই বাংলাদেশে এখনো পর্যন্ত শরিয়া আইন কায়েম করার জন্য জামাতের কোনো নেতাকে ত্যাগ স্বীকার করতে হয়নি। ক্ষমতার দ্বন্দ্বে কারো কারো ফাঁসি হয়েছে, নিপীড়ন হয়েছে, জেল হয়েছে, গুম হয়েছে, কিন্তু শরিয়া আইন বা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের একজন নেতা জেলে গিয়েছে, নিপীড়িত হয়েছে, এরকম কাউকে আপনি দেখাতে পারবেন না। তো আমি এই জন্যই বলি যে জামাত আসলে এমন মুনাফিকি করছে। দেখেন তাদের আরেকজন মানে নারী এমপি, তিনি একটা টেলিভিশন টক শোতে বলেছিলেন যে জামাত ইসলাম চাইলে এরকম ট্রফি, মানে নারীর ট্রফি অনেকগুলো দিতে পারতো। যে সময় প্রশ্ন করা হয়েছিল যে জামাত ইসলাম কেন একজন নারীকেও নমিনেশন দিল না, তো আমার প্রশ্ন হলো যে আপনি নারীদেরকে নমিনেশন সরাসরি দিবেন না, আবার এই নারীদেরকে ট্রফি হিসেবে সংরক্ষিত নারী আসনে নিয়ে যাবেন, এটা তো মুনাফিকি। আপনি যদি নারী নেতৃত্ব হারাম মনে করেন, তাহলে সংসদে জামাত ইসলাম যাদেরকে নিয়ে গেছে হালাল মনে করে, এবং আপনি বললেন যে ট্রফি হিসেবে জামাত ইসলাম অনেকগুলো দিতে পারতো, আবার সেই ট্রফি হিসেবে আপনি চলে গেলেন। আমি সেই মমতা জাপার কথাই বলছি। আচ্ছা, আরো অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলা দরকার, শেষ করি। আমি আরো অনেকগুলো আলোচনার প্রসঙ্গ আনা দরকার। দেখেন আজকে মানে একজন মানে জুলাইয়ের বলা যায় যে গণহত্যার সহযোগী হাসানুল হক ইনু, সে একটি কথা বলেছে যে পাকিস্তান ভেঙেছি,
স্বাধীনতা এনেছি এজন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাকে সাজা দেওয়া হয়েছে। আসলে কি তাই? মানে কথায় কথায় ৭১কে টেনে আনবেন, ঠিক আছে ৭১-এ আপনার ভূমিকা আছে, কিন্তু ৭১-এর পরবর্তীতে আপনি হ্যাঁ একটা সময় সে কিন্তু বাকশালের বিরুদ্ধে লড়াই করেছিল এবং ওই সময় আমরা দেখেছিলাম যে সম্ভবত আপনার ওই এপিসি থেকে, সেনাবাহিনীর এপিসি থেকে তিনি কিন্তু হাতে এক ধরনের বন্দুক নিয়ে তিনি কিন্তু উল্লাস করে বেড়াচ্ছিলেন শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতার জন্য মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, যারা তার বাবার হত্যার প্রেক্ষাপট সৃষ্টি করেছিল, তাদেরকে সাথে নিয়ে জোট করেছিল। দেখেন শেখ হাসিনা যে ১৬ বছর বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র বানালো এবং ভারতের একটি করদ রাজ্য বানাতে চেষ্টা করলো, কার সহযোগিতায়? এই ইনু সাহেবদের সহযোগিতায়। এমনকি এই জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে এই ইনু সাহেব শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছে যে কোনো মূল্যে আন্দোলন দমন করার জন্য। এমনকি প্রমাণিত হয়েছে যে কুষ্টিয়ার এসপিকে সেখানে নির্দেশ দিয়েছে ইনু সাহেব যে এটাকে দমন করার জন্য। এরপরে ৬ জন কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সুতরাং আজকে ইনু সাহেবকে ১০ বছর সাজা দেওয়া হয়েছে, কম হয়ে গেছে, তার ফাঁসি দেওয়া দরকার ছিল। এবং এটা দ্রুত সময়ের মধ্যে এই সকল ইনুর মতন যারা নরকের কীট আছে তাদেরকে ফাঁসি দিতে না পারা, এটা অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের ব্যর্থতা ছিল। এবং এই সরকারের প্রতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এটাকে রিভিউ করেন। আচ্ছা, আরেকটা ব্যাপার রাশেদ খান, এখানে একটা আপনার এই কথা প্রসঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন, যে যেমন ধরেন জুলাইয়ের সাথে যে আন্দোলনের সাথে যুক্ত বা তার ভিতর থেকে উঠে আসা যে সংগঠন এনসিপি বা এদের একটা সন্দেহ আছে সরকারের উপরে যে জুলাইয়ের কোনো কিছুকেই সরকার আসলে করতে পারছে না। তাহলে এই রায়টা যে হলো, এটাকে কেন্দ্র করে আপনার মতামত? আচ্ছা, আমি বলবো তার আগে ইনু আজকে দেখলাম তার যে ঔদ্ধত্য, সে পুলিশকে হুমকি দিচ্ছে গায়ে হাত দিবেন না। হ্যাঁ, সেই মানে এইটাকে এনজয় করতে যাচ্ছিল, এইভাবে টাটা টাটা করতেছে, মানে সাংবাদিকদের দেখে তার মাথা পাগল হয়ে গেছে। তথ্যমন্ত্রী ছিল না, সেইভাবে হাত নাড়াচ্ছে। সেই সময় পুলিশের একজন সদস্য তার হাতটা নামিয়ে দিয়েছে। তখন সে বলছে যে আদালতের নির্দেশ আছে, গায়ে হাত দেওয়া যাবে না। দেখেন এদের আচরণটা দেখেন, এরা অনুতপ্ত না, এদের শাস্তি কেন হবে না? অনেকে আজকে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে। আচ্ছা, রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ কখন আসবে? যখন আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই তারা ক্ষমা চাইবে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের একজনকে দেখাতে পারবেন যে প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছে? আর আপনি যে বললেন যে এনসিপির আস্থা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এনসিপির খুব আস্থা ছিল। একটা সময় আমরা দেখলাম যে এনসিপির নেতৃবৃন্দরাই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছে। মানে তাদের প্রয়োজন মতন যখন প্রশংসা করা দরকার প্রশংসা, যখন সমালোচনা করা দরকার সমালোচনা। ঠিক একইভাবে এরকম হওয়া উচিত না যে যখন আমার ভালো হবে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, এরকম না? না, এটা তো স্বাভাবিক, কিন্তু আমার কথা হলো যে আপনার প্রয়োজন মতন আপনি সমালোচনা, আপনি প্রশংসা করছেন, এটা তো ঠিক না। আমরা তাহলে কি একটু হুমায়ুনের কাছে বলবেন? তার আগে যাব? আমার যে উনি যে কথা বলেছেন একটু শেষ করি। উনি আগে তো দীর্ঘ সময় বলেছিলেন। দেখেন, বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের বিচার করবে না, জুলাই গণহত্যার বিচার করবে না। এই সরকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। জুলাইয়ের বিচার ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিকভাবে করতে ব্যর্থ হয়েছেন। ইনশাল্লাহ এই জুলাইয়ের বিচারটা বিএনপি করবে, বিএনপির নেতৃত্বাধীন সরকার এই জুলাইয়ের বিচার করবে। এবং আমরা মনে করি যে আমাদের যারা অপোজিশনে রয়েছে তাদেরও উচিত হবে এক্ষেত্রে সহযোগিতা করা। শুধুমাত্র গতানুগতিক সমালোচনা করলে হবে না। আপনারা যে সময় বলবেন মুজিব ভাইয়ের যারা আছেন তারা এবার একটু আমাকে ভোট দেন, আপনারা যে সময় বলবেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আপনারা যে সময় বলবেন জামাত যারা আওয়ামী লীগের আছেন জামাতে যোগদান করলে দায়িত্ব আমার, আপনারা যে সময় বলবেন ওই যে ইলিয়াস মোল্লা ফরিদপুর ১ আসনের কি বললো, জামাতের লোকজন ভোট না দিলে কি আমরা এত আসন পেয়েছি? আপনারা যে সময় বলবেন ছাত্রলীগের যারা আছেন যারা অপরাধ করেন না আমাদের দলে যুক্ত হইতে পারেন, এনসিপি নাহিদ ইসলাম বললো না? তো আপনারা যদি এইভাবে যদি সর্বশেষ দেখলাম আবার যে আপনার সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ছাত্রলীগের একজন নেতার শ্বশুরের বাড়িতে গিয়েছেন। কি ঘটনা আমি জানি না, বাট মিডিয়াতে, সমস্ত মিডিয়াতে এসেছে। আপনারা যে সময় এইভাবে, এবং দেখেন আমার মানে খুলনা বিভাগ তো আমার এলাকা, ঝিনাইদহ আমার জেলা, বাগেরহাটের যিনি আমাকে বলতে দেন, বাগেরহাটের যিনি এনসিপি সদস্য সচিব হয়েছেন, আমি যে হলের সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই হলের তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা হয়েছিলেন। সেই লাবিব সাহেবকে সদস্য সচিব দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম যে ঘোষণা দিয়েছিলেন সেটি বাস্তবায়ন করছেন। আপনি যদি আওয়ামী লীগের পুনর্বাসন একদিকে করেন, অন্যদিকে আওয়ামী লীগের বিচার চান, এটা তো দ্বিচারিতা, এইভাবে তো হবে না। বরং আপনি যদি আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে বিচার করার ক্ষেত্রে বিএনপি ভালো ভূমিকা রাখতে পারবে।